আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমরা এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এখানে আরেকটা জিনিস নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল। এমআরসিপি পার্ট 1 এক্সামে আমাদের অনেকগুলো প্রশ্ন আসবে যেখানে সরাসরিভাবে ট্রিটমেন্ট প্রোটোকল জানতে চাওয়া হয়, এবং সেইখানে আমি একটা প্যাটার্ন বলি। এমআরসিপি পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 2তে এইখানে পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। এমআরসিপি পার্ট 1 এক্সামে সাধারণত ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করা হয়, যে কোনো একটা কন্ডিশন দিবে, সেই কন্ডিশনের ট্রিটমেন্ট কী হবে, বেসিক্যালি ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করা হয়। এমআরসিপি পার্ট 2তে কোশ্চেন আসে সেকেন্ড লাইন বা থার্ড লাইন ম্যানেজমেন্ট কী হবে, অথবা কোনো একটা স্পেসিফিক কন্ডিশন আছে যে কারণে ইম্প্রোভাইজ করতে হবে, সেখানে কি করতে হবে। প্রশ্নটা এইভাবে আসে, ট্রিটমেন্ট থেকে কোশ্চেন আসে, কিন্তু পার্ট 1-এ সাধারণত ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করা হয়, আর এমআরসিপি পার্ট 2তে সাধারণত সেকেন্ড লাইন বা থার্ড লাইন ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হয় বেসিক্যালি। বাট এমআরসিপি পার্ট 2তে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট থেকেও কোশ্চেন আসতে পারে, কিন্তু এখান থেকেই বেশি আসে। সো এইগুলার অ্যান্সার আসলে কিভাবে করব। এমআরসিপি ইউকেতে আমাদেরকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে আসলে এনএইচএস এরা যেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো ফলো করে, সেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আমাকে জানতে হবে। এখানে ম্যাক্সিমাম জায়গায় ওরা আসলে নাইস গাইডলাইন ফলো করে, এবং নাইস গাইডলাইন অনুযায়ী সেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো অ্যান্সার করছে। যেমন আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, আমি এমআরসিপি প্রিপারেশন যখন নেওয়া শুরু করি, তখন এপিলেপসির ম্যানেজমেন্ট আমি যেটা পড়ছি, এরপরে আমি এমআরসিপি পার্ট 2 যখন দিছি, সেখানে ম্যানেজমেন্ট আমি একটু চেঞ্জ পাইছি, এবং এমআরসিপি পার্ট 2 পাস করে ফেলছি। যখন আমি পেসেসের জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমি দেখি এপিলেপসি ম্যানেজমেন্ট খুব মেজরভাবে চেঞ্জ হয়ে গেছে। লাইক এভাবে বলা যেতে পারে যে এপিলেপসি ম্যানেজমেন্ট আগাগোড়া বহুত কিছু চেঞ্জ। যেমন আমি যখন এমআরসিপি পার্ট 1 দিছি, তখন আমি পড়ছি যে এপিলেপসির জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট। আর যখন আমি পেসেসের জন্য পড়তেছি, তখন আমি দেখছি যে এমআরসিপি ওরা হচ্ছে গিয়ে এনএইচএস এর ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করে ফেলছে, সোডিয়াম ভ্যালপোরেট এখন আর ফার্স্ট লাইন এজেন্ট কোনোখানেই নেই। সো পুরো ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ। আবার হচ্ছে নিউমোথোরাক্স, যেমন আমি পার্ট 1-এর সময় নিউমোথোরাক্সের যে ম্যানেজমেন্ট প্রোটোকল পড়ছি, সেই প্রোটোকলটা আসলে জাস্ট 1 বছর পরে দেখি চেঞ্জ হয়ে গেছে। সো এইরকম এক এক রকম কন্ডিশনে এরা আসলে এক এক রকম ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে, এবং সেটা আসলে সময়ের সাথে সাথে আপডেট হয়। আপডেট হলে ওদের অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য এমআরসিপি পার্ট 1-এ আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট যারা আসলে পরীক্ষা দেয়, তারা অনেকেই এই জায়গাটাতে ভুল করে যে ট্রিটমেন্ট প্রোটোকল থেকে ভুল হয়ে গেছে। সো ট্রিটমেন্ট প্রোটোকল, যেমন আমি একটা কমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে আমাকে একটা কোশ্চেন করছে পার্ট 1 এক্সামে যে কোনো পেশেন্টের পিন ওর্ম, সেইখানে ম্যানেজমেন্ট কী দিব। সো পিন ওর্মের ম্যানেজমেন্টে এখন আমি যদি ট্রিটমেন্ট প্রোটোকল না জানি, সেখানে আমার অ্যান্সার, সেখানে তো আমার অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল অনেক কিছু আছে, আমি কোনটা দেখাবো, আমি কনফিউজ হয়ে যাবো। কিন্তু যদি আমার ট্রিটমেন্ট প্রোটোকল জানা থাকে, তাহলে আমি জানি যে এখানে কী দিতে হবে। সো এরকম আসলে স্পেসিফিক অ্যান্সার ওরা জানতে চায়। সো এই জন্য ট্রিটমেন্ট প্রোটোকল আমাদেরকে জানতে হবে। রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস ওরা এক্সপেক্ট করে যে যারা এমআরসিপি দিচ্ছে তারা আপডেটেড ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে অবগত। সো এইটার ম্যানেজমেন্ট জানার জন্য আমরা আসলে যদি বই পড়ি, বই যথেষ্ট না। কারণ এই বইগুলোতে যে ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া থাকবে, সেগুলো দেখা যাচ্ছে এমন হইতে পারে যে বইয়ের আপডেটেড প্রোটোকল দিছে যখন বইটা ছাপানো হয়েছে, কিন্তু এরপরে নতুন এডিশন আসে নাই, কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়ে গেছে, সেটা তো তাহলে বইতেই মিলল না। তাহলে এটার অ্যান্সার করবো কীভাবে? সো এইটার জন্য সহজে কি করা যায়। এখন আমি অন্য মেথড কি আছে আমি জানি না, আমি নিজে কী করছি আমি সেটা বলি। আমার একটা পাস মেডিসিন সাবস্ক্রিপশন কেনা আছে, এবং আমি এটা আসলে রেগুলার ফলো করি। সো পাস মেডিসিন সাবস্ক্রিপশন যেটা হয়েছে, ওরা প্রত্যেকটা ডিজিজ কন্ডিশনের যে ম্যানেজমেন্ট, এটা আসলে ওদের যে প্রোটোকল সেই অনুযায়ী রেখে দিয়েছে। এখন প্রোটোকল নিয়েও কথা আছে, প্রোটোকল কিন্তু অনেক রকম প্রোটোকল আছে। যেমন নাইস এদের একরকম প্রোটোকল। যেমন আমি হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলি বা হাইপারটেনশন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, এই হাইপারটেনশন ম্যানেজমেন্টের প্রোটোকল ইএসসি গাইডলাইনও আমি পড়ছি। হ্যাঁ, এইচে এদের আলাদা গাইডলাইন আছে, আবার নাইস এদের গাইডলাইন আছে। এক একজনের এক এক রকম প্রোটোকল। নাইসের সাথে সবার প্রোটোকল মিলবে তা না। এই নিয়ে চাইছে ওরা যে প্রোটোকল ফলো করে সেটাকেই জানতে হবে। সো আমি যে কোনো একটা গাইডলাইন পড়লেই আসলে হবে না, এনএইচএস কী ফলো করে সেটা আমাকে জানতে হবে। সো আমি আসলে যেটা করছি, পাস মেডিসিন আমার আসলে একটা অনলাইন সাবস্ক্রিপশন কেনা আছে, যেখানে ওরা আপডেটেড ট্রিটমেন্ট প্রোটোকলটাকে দিয়ে রাখে। সো আমি রেগুলার ওটা চেক করি, এবং সেখান থেকে আমি আপডেটেড প্রোটোকলগুলো এখান থেকে পাই। এই জন্য আমি এটা রেগুলার বেসিসে মেনটেন করি। হয়তো বা এটা আরও কোনো অল্টারনেটিভ থাকতে পারে, যেটা আমি আসলে জানি না। হয়তো বা ইউকেতে যদি কখনো যাই, তাহলে হয়তো বা জানতে পারবো যে ওরা আসলে কী ইউজ করে। কিন্তু আমি পাস মেডিসিন সাবস্ক্রিপশনটাকে আমি আসলে লম্বা সময় ধরে এটাকে মেনটেন করছি,
একটু টাকা খরচ হয়েছে, বাট আমার জন্য বলবো এটা ইট ওয়াজ হেল্পফুল। সো এখানে এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো। আবার কেউ যদি মনে করি যে পাস টেস্টে যদি কারো সাবস্ক্রিপশন থাকে, সেখানেও আসলে আপডেটেড প্রোটোকলগুলো আসলে ওরা দিয়ে রাখে। সো আপডেটেড প্রোটোকল কী হবে সেটা ওদের ওখানেও দেওয়া আছে, কোনটা ফার্স্ট লাইন এজেন্ট, কোনটা সেকেন্ড লাইন, কোনটা থার্ড লাইন, এরা খুব ক্লিয়ার কাটভাবে সেটা আসলে দিয়ে রাখে। সো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক যদি আসলে কারো কেনা থাকে অনলাইন সাবস্ক্রিপশন, সেখানে আসলে ওরা রিসেন্ট প্রোটোকলগুলো দিয়ে রাখে, এবং সেটা যদি চেঞ্জ হয়ে যায় ওরা সাথে সাথে আপডেট করে ফেলে। সো দেখা যাচ্ছে কেউ হয়তো বা নীলক্ষেত থেকে 5 মেডিসিন কিনে নিয়ে আসছে, সেখানে হয়তো বা এপিলেপসির একটা ম্যানেজমেন্ট প্রোটোকল সে পাইছে, সে এটাই মুখস্থ করছে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা দেওয়ার 2 মাস আগে এপিলেপসি ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু অ্যান্সারও কিন্তু বদলে যাবে। সো আপডেটেড নলেজটা রাখা খুব জরুরি। সেই জন্য আমার পার্সোনাল সাজেশন হচ্ছে পাস মেডিসিনটা একটু সস্তা, পাস টেস্টটা একটু খরচের ব্যাপার। সো অ্যাটলিস্ট যদি কারো এটাও কেনা থাকে, সে একটা সুন্দর একটা আইডিয়া থাকবে। আর যদি কেউ এমন হয় যে ঠিক আছে গুগল থেকে সে বের করতে পারতেছে বা অন্য কোনো মেথডে যদি বের করা যায় সেটাও হবে, মানে মূল কথা হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে জানতে হবে, এবং এই ট্রিটমেন্ট প্রোটোকল সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সেটাও জানতে হবে। বিশেষ করে এনএইচএস কোনটা ফলো করে সেইটা জানা খুব জরুরি। এখন আমি যদি ইএসসি গাইডলাইন পড়ে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট দিই, এটা হবে না। ইএসসি গাইডলাইনের সাথে নাইসের গাইডলাইন যদি ম্যাচ না করে, ওই অ্যান্সারটা আসলে ভুল হয়ে যাবে। এনএইচএস যেটা ফলো করে সেটাই আমাকে আসলে জানতে হবে। সো এই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল সংক্রান্ত কথা। সবাইকে ধন্যবাদ।